আজকে আমি এখানে এসেছি আইএসএফের এক সদস্য হয়ে। কারণ কেন এসেছি আইএসএফে এটা সবার আগে জানতে হবে। আমাদের যে নওশাদ সিদ্দিকী ভাইয়া আছে উনি সত্যি একটা নেতা হওয়ার যোগ্য। কারণ ওনার কথাবার্তা, ওনার যুক্তি সহকারে যেগুলো কথা বলে সত্যি মানুষের উন্নতি হবে, এছাড়া অবনতি কখনোই হবে না। কারণ আইএসএফ অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, এটা হচ্ছে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, প্রত্যেক ভারতবর্ষের জাতি ভেদ না করে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাইকে নিয়ে কিন্তু আমাদের এই আইএসএফ পার্টিটা। কিন্তু যারা বলে, অনেক হিন্দুরা আছে, অনেক সাম্প্রদায়িক লোকেরা আছে যে আইএসএফ একটা মুসলিম, কারণ ওখানে নওশাদ ভাই আছে যেহেতু মুসলিম, সেক্ষেত্রে বলে যে আইএসএফ শুধু মুসলিমদের জন্য, হিন্দুদের জন্য না, কিন্তু কখনোই না। তিনি সবার আগে সব জায়গাতে যাই কিছু হয়ে যাক সবার আগেই কিন্তু পথে নামে, এটা আমরা সবাই দেখেছি, সবার জন্য যুদ্ধ করে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা এতটা পিছিয়ে পড়েছে, আজকে আমাদের মেয়েদের সুরক্ষা নেই, আজকে আমাদের যা গরিব মানুষ আছে যারা স্টেশনে বসতো তাদেরকে পর্যন্ত আজকে নতুন যে আমাদের যে এসছে বিজেপি সরকার, তারা কি করেছে যে আমরা আগামী দিনে অনেক উন্নতি করব, কিন্তু কি করেছে, কি উন্নতি করেছে? বরঞ্চ যেখানে আমাদের স্টেশনে কত গরিব অসহায় মানুষগুলো ছোট্ট একটা দোকান নিয়ে থাকতো তাদেরকে সরিয়ে দিয়েছে। আজকে ওবিসির কথা বলি, ওবিসি এ বি, এই সিভিল কাস্ট যারা আছে, আমরা এক্সট্রা যারা এডুকেশান আছে চাকরির জন্য আমরা এক্সট্রা সময়, টাইম, বছর পেতাম, সেটা কি করেছে? সেটাও তুলে নিয়েছে। তাহলে যাদের বয়স হয়ে গেছে, যারা এখন এসএসসি পরীক্ষায় বসবে, তারা কি করে বসবে? তারা তো সেই টাইমটুকু আর পাবে না। কিন্তু এর জন্য আমাদের মনে হয় এবার রাস্তায় নামা উচিত। আর লুকিয়ে থাকার সময় নেই, আর ঘরে বসে থাকার সময় নেই। আজকে যদি আমরা রাস্তায় না নেমে প্রতিবাদ করি তাহলে ধীরে ধীরে শিক্ষিত সমাজ সবার নিচে তলিয়ে যাবে। আজকের মেয়েরাও আছে যারা শিক্ষিত হয়েও ঘরে বসে আছে। সমাজ এখনো বলছে মেয়েদের পিছিয়ে থাকা উচিত, মেয়েদের এগিয়ে আসা উচিত নয়। কিন্তু আমি বলবো মেয়েরা এগিয়ে আসলে সমাজে আরও উন্নতি হবে, অবনতি কখনোই হবে না। কারণ ছেলেদের নিয়েই কিন্তু আমাদের সমাজে আমরা লড়তে পারবো না, আমাদের মেয়েদেরও দরকার হবে। সেই জন্য ছেলে মেয়ে উভয় কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়ব। অনেক শিক্ষা, আমাদের সমাজে শিক্ষার অনেক অভাব আছে। কারণ এই সমাজে শুধু আমার মনে হয় চাকরি করে ছাড়া, শুধু শিক্ষিত হওয়ার জন্য চাকরি নয়, শিক্ষিত হওয়ার জন্য আমাদের এগিয়ে আসতে হবে এই কারণে যেন সমাজে আমরা নিজেরা মাথা তুলে দাঁড়াতে পারি, নিজেরা লড়তে পারি নিজেদের জন্য। সেই জন্য শিক্ষা হওয়াটাও জরুরি। তাই আর সবাই পিছিয়ে থাকবেন না। সবাইকে রিকোয়েস্ট করব যে আইএসএফ যে দলটা আছে আমাদের, সেটাতে সবাই এগিয়ে আসুন, সবাই যোগদান করুন, আর ভয়ে পিছিয়ে থাকবেন না। কারণ আমাদের ভাইজান শিখিয়েছে ভয় না, ডর না, এগিয়ে আসুন, লড়ুন, শুধু গরিবের পাশে দাঁড়ান, সুখ দুঃখ ভাগ করে নিন। এই জন্য আমাদের এগিয়ে আসা দরকার। নেতৃত্ব পাইনি তাই আসিনি, আজকে এসেছি। আপনারা সবাই এসছেন, সবাই শান্তিপূর্ণভাবে কাজটা করুন। আমি আজকে অনেক কিছু ভেবেচিন্তে আসতে হলো, আমাকে না আসলে কোনো উপায় নেই। সমাজটাকে বাঁচানোর জন্য আজকে আমার নামতে হলো। আমি একজন ঘরোয়া লোক, কিন্তু ফিরবি রাজনীতিতে আমার আসতে হলো। কেননা সামনে যেসব নেতারা আসছে এমনভাবে আসছে যেন জেলছে ছুটা আর খানে পেটুটা, সব কিছু লুটে ফুটে খেতে এসছে। সেগুলো বাঁচাতে নিজেদের বাচ্চা কাচ্চা সামনে, তাদেরকে বাঁচানোর জন্য আমার মতো প্রত্যেক ঘরে ঘরের একজনকে বার হয়ে আসা উচিত, সবাইকে লড়াইটা করা উচিত।
কমসে কম চেষ্টা তো করুন যে সবাই মিলে ভাইজানের পাশে দাঁড়ানো। আজকে ওনার মতো একটা মানুষ সোনার সিংহাসন ছেড়ে যদি আমাদের পাশে দাঁড়ানোর জন্য এত কিছু করতে পারে, তাহলে আমরা কেন নিজেদের জন্য নিজেরা একটু উঠে দাঁড়াতে পারি না? সবাই মিলে আসুন, কাজটা করুন, দেশটাকে বাঁচান। আপনাদের আগামী দিনের বাচ্চা কাচ্চার কথা ভেবে অন্তত উঠে দাঁড়ান। একটা গল্প বলি, গল্পটা শুনে অন্তত ভেবে নিন যে এই পার্টিটার জন্য আমাদের কি করা উচিত। একটা জঙ্গলে হঠাৎ করে মাঝখানে আগুন লেগে গেছে। তো জঙ্গলের পশু পাখিগুলো সব বাইরে বার হয়ে এক সাইডে দাঁড়িয়ে কান্নাকাটি করছে যে আমরা কোথায় থাকবো, কি খাবো, কিভাবে আমরা দিন যাপন করব। হঠাৎ একটা বাবুই পাখি সে মাথার থেকে উড়ে উড়ে যাচ্ছে, জঙ্গলের ওপর দিয়ে উড়ে 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 যাচ্ছে। তো বাকি পশুগুলো সেই বাবুই পাখিকে ডেকে বলল যে তোর কি আনন্দ পেয়েছিস তুই? আমরা সবাই চিন্তায় মরে যাচ্ছি যে কি খাবো, কোথায় থাকবো, আর তুই উড়ে উড়ে বেড়াচ্ছিস, কি ব্যাপার তোর? তখন বাবুই পাখিটা উত্তর দিল যে তোরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস আর চিন্তা করছিস, আর আমি ভাবছি যে কোথায় ছোট একটা গর্ত আছে, তাতে পানি আছে, গালে করে নিয়ে নিয়ে ওই আগুনটাকে নেভাবো, আর নিভিয়ে ওখানে আমরা ফের বাস করব। তো আপনারা এই বাবুই পাখির মতো সবাই একটু উঠে দাঁড়ান আর আগুনটাকে নেভানোর চেষ্টা করেন, যাতে এই আমাদের ওপরে যেসব অত্যাচার হচ্ছে সেই অত্যাচারগুলো বন্ধ করার চেষ্টা করেন। আপনারা সবাই মিলে চেষ্টা করলে সফলতা আপনি একটার পর একটা ভাউতাবাজি দিয়ে আসছে জুমলা সরকার। সেই সরকারের একটা বাচ্চা আমাদের পশ্চিমবঙ্গে এখন সরকার গঠন করে বসে আছে। ইলেকশনের আগে বলেছিল 200 ইউনিট করে বিদ্যুতের বিল মাফ। আচ্ছা, একজন হাত উঁচু করে বলতে পারবেন তার বাড়ির 200 ইউনিটের বিদ্যুতের বিল মাফ হয়েছে? একজনের বিদ্যুতের বিল, বাড়ির বিল এখনো পর্যন্ত আপনাদের হয়নি, মাফ হয়নি। যে বিদ্যুতের বিল আছে সেই বিদ্যুতের বিল আপনাকে দিতে হচ্ছে। তার পাশাপাশি এখন কি করছে, কিছুদিন আগে বারুইপুর কাণ্ড ঘটে গেল। একটা বাচ্চা মেয়ে যার স্কুলে পড়ার কথা, ফুটফুটে মেয়ে, তার বান্ধবীদের সঙ্গে খেলাধুলো করার কথা, তার উপরে নারকীয় অত্যাচার করে সেই বাচ্চাটাকে মেরে ফেললো। সেখানে যখন জনরোষ তৈরি হলো, জনরোষে একজন মারা গেল। প্রতিটা মৃত্যুই দুঃখজনক, কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন, একটা ধর্ষক সে কি এই সভ্য সমাজে বাস করার যোগ্য? একটা ধর্ষক কি সভ্য সমাজে জায়গা পাওয়ার যোগ্য? যখন দিকে দিকে যখন আন্দোলন গড়ে উঠছে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠছে, এই সরকার তখন পুলিশকে দিয়ে একটা এনকাউন্টার করালো। রাত্রে গেছিল ঘটনার পুনর্নির্মাণ করতে, সেই ঘটনার পুনর্নির্মাণ করতে যেয়ে সেখানে একজনকে এনকাউন্টার করলো। পরিবর্তে দেখা গেল কি জনরোষে শিকার হওয়া যে ব্যক্তিটা মারা গেছিল তার বাড়ির একজনকে চাকরি দিয়েছে। এই সরকারের নীতি এরকম। আপনাদের ঠিক করতে হবে আপনারা কোন দিকে যাবেন। নওশাদ সিদ্দিকী ভাইজানের গায়ে এখনো পর্যন্ত এক ফোঁটা কালি কেউ লাগাতে পারেনি। বুক চিতিয়ে বিধানসভায় প্রতিনিয়ত লড়ে চলেছে আমার আপনার জন্য। আমরা কি তার সঙ্গ দেব নাকি তার পাশ থেকে সরে যাব? এটা আপনাদের ঠিক করতে হবে। আপনারা কার সঙ্গে থাকবেন, এই বিজেপি সরকারের সঙ্গে না ওই খাতায় কলমে থাকা তৃণমূল সরকারের সঙ্গে? যে তৃণমূল দলটা এখন শুধুমাত্র খাতায় কলমে আছে, বাস্তবে দেখা যায় না। বর্তমান সময়ে আমরা যে সময়ের মধ্যে দিয়ে চলেছি, উত্তরে কুচবিহার থেকে শুরু করে দক্ষিণে মেদিনীপুর, পূর্বে যদি বসিরহাট থেকে শুরু করি, পশ্চিমে আপনার বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, সমস্ত জায়গায় ভোট মিটে গেছে, কিন্তু একটাই আতঙ্ক এখনও বিরাজ করছে। আতঙ্কটা হলো ডিলিট ভোটার। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আপনারা একজন হাত উঁচু করে বলতে পারবেন যে 37 লক্ষ মানুষের নাগরিকত্ব ঠিক করার জন্য এতদিন পার হয়ে গেল। 27 লক্ষ যে মানুষের নাম ডিলিট হয়ে আছে, এতদিন চলে গেল, এখনো পর্যন্ত ঠিক করতে পারলো না, সংশোধন করতে পারলো না। আচ্ছা, অন্নপূর্ণা ভাণ্ডারের 1,10,00,000 প্লাস মেয়েদের নামটা কি করে সংশোধন হলো, সঠিক করলো? আসলে এই সরকার চায় না যে মানুষ তার অধিকার বুঝে পাক। এই সরকার চায় না মানুষ সুখে শান্তিতে বসবাস করুক।
এই সরকার চায় না মানুষ তার অধিকার বুঝে নিক, যার কারণে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে সমস্যার মধ্যে জর্জরিত করে রাখার জন্য এই ভোটারগুলোকে এখনো পর্যন্ত নাগরিকত্ব নাম থেকে, তালিকা থেকে তারা বাদ রেখে দিয়েছে। আমার যারা বিজেপির বন্ধুরা যদি দূরের থেকে শুনতে পান, আপনারা আপনাদের নেতৃত্বকে জিজ্ঞাসা করবেন, আপনাদের সরকারটাকে জিজ্ঞাসা করবেন, 1,10,00,000 মানুষের নাম যখন 1 মাসের মধ্যে ঠিক করা গেল, এই 27 লক্ষ মানুষের নাম এখনো পর্যন্ত কেন ঠিক করা গেল না? 27 লক্ষ মানুষের নাম ঠিক করা যাবে, রাস্তায় একটাই, সেটা দিল্লির যন্তর মন্তরে ছাত্ররা দেখিয়েছে। কেন্দ্রের ফ্যাসিস্ট সরকারের যে শিক্ষামন্ত্রী ছিল ধর্মেন্দ্র প্রধান, তাকে পদত্যাগ করিয়ে সেই আন্দোলন আমাদের পাড়ায় পাড়ায় করতে হবে, মহল্লায় মহল্লায় করতে হবে, রাস্তাঘাটে করতে হবে। এই 27 লক্ষ মানুষকে জন্য আমরা যদি পথে প্রতিনিয়ত নামি, এই 27 লক্ষ মানুষের জন্য আমরা যদি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি, তাহলে কিন্তু এই বাংলায় এই 27 লক্ষ মানুষ তার অধিকার ফিরে পাবে। আজকে নওশাদ ভাইজান একবার না একাধিকবার বিধানসভায় বলেছে এদের নামগুলো দ্রুত সংশোধন করা হোক। হ্যাঁ, আমরা চাই না যে বাংলাদেশি তার নামটা উঠুক, আমরা চাই যে প্রকৃত ভারতীয় তার নামটা বাদ যাবে কেন, তার নামটা পেন্ডিং থাকবে কেন, তার নামটা ডিলিট লিস্টে কেন থাকবে? তার নামটা অবশ্যই তোলা দরকার। তাই আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, আবেদন রেখে গেলাম, আপনারা আসুন, আমাদের আইকন যুব সমাজের নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান, তার নেতৃত্বে আমরা আগামী দিন লড়াই সংগ্রাম গড়ে তুলব। এই আহ্বান রেখে আপনাদেরকে আরও একবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আমাদের সকল নেতৃত্ব জিন্দাবাদ। ধন্যবাদ ভাই রানাকে, খাসবান্ডা অঞ্চল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ।